শুরু হচ্ছে মনে রাখার কৌশল। খুব ইন্টারেস্টিং জিনিস কি? মনে রাখার কৌশল। স্যার আমার ধারা মনে থাকে না, এই মনে থাকে না, ওই মনে থাকে না। তো আপনাদের কিন্তু এই অংশটুকু বলেছিলাম যে ওই ফাউন্ডেশন নোটেও আছে যে চার্ট করবেন, বলেছিলাম না? ওই প্যাটার্ন আলোচনার মধ্যে ফাউন্ডেশন নোটের প্রথমে আছে। তো আপনারা সে কাজগুলো করেননি, তাই অনুচ্ছেদ ভিত্তিক বিষয়বস্তু মনে রাখার কৌশল আমি দিয়ে দিলাম। কিভাবে করবেন আপনারা? এই যে এই প্র্যাকটিস এখানে যে আছে এখন নোটে যেটা দেখতে পাচ্ছেন, আপনারা কি করবেন নিজেরাও কিন্তু বাসায় কাগজে কলমে এইভাবে লিখে চেষ্টা করবেন মনে আছে কি। যেমন অনুচ্ছেদ 3, আর এখানে বিষয়বস্তু কি? বৈশিষ্ট্য আছে বার কাউন্সিলের। 4, মেয়াদ আছে। 5, সদস্য। 5-এ দুইবার। দুইবার কি? ওই যে কনজিকিউটিভ টার্ম, দুইবারের বেশি পারবে না টানা। জি। তারপর 6-এ সচিব সংক্রান্ত বিধান। 7-এ নির্বাচন এবং অ্যাডহক কমিটি। 10-এ কার্যাবলী। 11-তে স্থায়ী কমিটি 3টি। তারপরে 11 বিতে নিবন্ধন কমিটি। 17-তে নো কোশ্চিন, কোনো কোশ্চিন করা যাবে না বার কাউন্সিলের কাজের। তারপরে 18-তে কোনো মামলা করা যাবে না, নো শুট। আর 23-এ বলছে সিনিয়রিটি মানে জ্যেষ্ঠতার ক্রম। তারপর 26-এ বলছে প্রি অডিয়েন্স মানে ওই যে আগে শুনানি করার প্রাক-শ্রোতা অধিকার, রাইট অফ প্রি অডিয়েন্স। 27-এ জি। যোগ্যতা অযোগ্যতা। 28-এ মহিলাও যোগ্য মানে মহিলা হিসেবে কেউ অযোগ্য না, এটা লিঙ্গ লিঙ্গ কোনো। লিঙ্গ বৈষম্য হ্যাঁ। বিরোধী একটা সেকশন। 23 সালে এইভাবে আসছিল। 30, আবেদনপত্র প্রেরণ করতে হবে কোথায়? নিবন্ধন কমিটিতে। 32-এ শাস্তির বিধান। নিবন্ধন কমিটি। 33-এ ট্রাইব্যুনালের গঠন। 34-এ ট্রাইব্যুনালের কার্যাবলী। 35-এ কার্যাবলী কার্যপদ্ধতি। 36-এ আপিল। 39-এ অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দেওয়া। 40-এ বিধি প্রণয়ন। এবং 41-এ অ্যাডভোকেট না টাউট হিসেবে প্র্যাকটিস তাও। করবে 6 মাসের জন্য ভেতরে। ঠিক আছে? এই জি। সিস্টেমটা কেমন লাগলো জি। বলেন? 1 মিনিটও লাগলো না, পুরোটা রিভিশন হয়ে গেল। দ্যাট ইজ র্যাপিড রিভিশন, সুপার র্যাপিড রিভিশন। তো এইটা আপনার এই যে এগুলো পরীক্ষা 2-3 দিন আগে খুব কাজে লাগবে। হ্যাঁ, এখন আপনারা এই যে এই পাশে লিখবেন, আপনার খাতায় এই চারটাকে কপি করার চেষ্টা করবেন, অনুচ্ছেদ নাম্বার দিবেন আর বিষয়বস্তু না দেখে লেখার চেষ্টা করবেন। এবং এইভাবে 30 সেকেন্ডে বলতে পারছেন কিনা চেষ্টা করবেন। ঠিক আছে? নিজে বলবেন, মোবাইল জি ফোনে স্যার। রেকর্ড করবেন, শুনবেন সঠিক হচ্ছে কিনা। এটা বিধি নিয়েও এরকম করে দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম বার কাউন্সিল অর্ডার রুলস ক্যাননস এই সাবজেক্টের মনে রাখার কৌশল 1। তো এখানে আমি দেখালাম যে অনুচ্ছেদ মনে রাখার যে কৌশল সেটা দেখেন। এখানে বামে অনুচ্ছেদ 3, বৈশিষ্ট্য 4, মেয়াদ, এভাবে আপনাকে বাম পাশে লিখতে হবে। এবং ডান পাশের গুলো মনে করতে পারছেন কিনা খাতায় অনুচ্ছেদ নাম্বার আগে লিখে নেবেন আমার নোট দেখে, এবং না দেখে বিষয়বস্তুগুলো লেখার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন কামরুজ্জামান ভাই কি বোঝানোর চেষ্টা করছে? জি স্যার। এবং আপনার মুখস্থ হয়েছে কিনা আপনি প্রয়োজনে ফোন রেকর্ডিং অপশন চালু করে আপনি অডিও রেকর্ড করে শুনবেন যে আপনি 3, বৈশিষ্ট্য 4, মেয়াদ এভাবে 41 পর্যন্ত বলতে পারছেন কিনা। এরপরে আমরা রুলস বা বিধিগুলো জানবো। তো রুলস এবং বিধি মনে রাখার উপায় এখানে দেওয়া আছে। যেমন রুলস 3-এ বলা হচ্ছে নির্বাচনী তফসিল সম্পর্কে 45 দিন আগে গেজেট প্রকাশ হবে। 4-এ বলা হচ্ছে 7টি গ্রুপে ভাগ করা হবে সারা অঞ্চলগুলোকে, জি। দেশের আঞ্চলিক যে 7টি গ্রুপ থাকবে নির্বাচনের জন্য। 5-এ বলা হচ্ছে মনোনয়ন ফি, নির্বাচন করার মনোনয়ন ফি কত? এক এক হাজার হাজার টাকা টাকা কালকে গত ক্লাসে পড়েছিলাম আমরা। 20, অভিযোগ মানে মনোনয়ন নিয়ে কারো অভিযোগ থাকলে এই অভিযোগটা হচ্ছে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে। জি। 22-এ বলা হচ্ছে সদস্য, নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য। 28 প্রথম সভা। 29 সাধারণ সভা। 40 ডকুমেন্ট। একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে সেটা আপনি ওপরে যে নিয়মিত আলোচনা আছে র্যাপিড রিভিশন সেটার সাথে মিলিয়ে পড়বেন। আসলে এখানে কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। অনেকে কি ব্যবহার করে ওই প্রথম শব্দগুলো নিয়ে সংক্ষেপণ করে, যে জি। হাবিজাবি জি। বিভিন্ন কথাবার্তা চলে আসে। যেমন ওতে আরো এখানে ভেজাল। 41-এ নিজেরা এখানে কোনো- লেখা আছে অভিযোগের ফি।
না অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের কি, তাহলে অনেকে এটাকে বলবে অফি, কি বলবে, জি অফি, কফি অথবা অ্যাডভোকেটের বিরুদ্ধে তাই আ বি অফি, কি বলবে, আ বি অফি, মানে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের ফি, আবেদনের। তো এই স্টাইলটা যদি আপনি বেশি ব্যবহার করেন তাহলে কি হবে, এতগুলো টেকনিক বের হয়ে যাবে যে আপনি সেগুলো মুখস্থ করতে করতে পেরেশান হয়ে যাবেন। কারণ আ বি অফি, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা মুখস্থ রাখাও তো টাফ, তাই না? এবং জি এইটা সিস্টেম না, সিস্টেমটা আপনি কিওয়ার্ড মনে রাখেন, তাহলে হবে, তাই না? জি 45 শুনানি, অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করলে সেটা শুনানি। 40 60-এ বলা হচ্ছে শিক্ষানবিশ আইনজীবী সম্পর্কে, 60-এর আছে 1 2 3 উপবিধি। তারপরে 62-তে সমিতি নির্বাচন, সরি সমিতি পরিবর্তন, আপনি অ্যাডভোকেট হিসাবে এক তখন জায়গা থেকে অন্য জায়গায় গেলে পরিবর্তন করতে পারবেন, ফি কত লাগবে, 1000 টাকা। এক 65-এ হাজার টাকা হাইকোর্ট, হাইকোর্টে সম্ভবত আপিলের কথা বলা হচ্ছে। 75-এ কমিটি সমূহ, অন্যান্য অনেক কমিটি আছে, সবগুলোর সদস্য 5 জন করে। 75 বি অভিযোগ জমা দেওয়া কোথায়, এবং 91 হচ্ছে বার কাউন্সিলের সদস্যদের পদশূন্য হয় এবং পদপূর্ণ হবে কি করে, পূর্ণ। শূন্য পূর্ণ। ওকে, জি হ্যাঁ এরপরে আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ, ফাইনাল টাচ নোট হতে বার কাউন্সিল আগামী জুন 12 2026 যে পরীক্ষা হবে সেইটাকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এই নোট। আচরণবিধি এবং বিষয়বস্তু, মানে আচরণবিধি মনে রাখার উপায় আমরা এখন দেখব। অধ্যায় কতটি কতটি আছে, 4টি। 4টি। অধ্যায় 1 বিধি 1-এ আছে, এখানে মর্যাদা বলা হচ্ছে, তার মানে অ্যাডভোকেটরা নিজেদের মর্যাদা বজায় রাখবে, অক্ষুণ্ণ রাখবে, এরকম কথাবার্তা বলা আছে, তাই না? জি মর্যাদা শব্দ শুনেই তো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না আপু? জি জি স্যার। সেক্ষেত্রে কি আপনাকে আলাদাভাবে আবার পুরোটা লিখে রাখার দরকার হবে না। আপনার যদি না। জানা থাকে তাহলে আপনি এতটুকু থেকে বুঝতে পারবেন কি বোঝানো হচ্ছে। 1-2-এ বলা জি হচ্ছে বিজ্ঞাপন, মানে আপনার বিজ্ঞাপন দেওয়া যাবে না, বিলবোর্ড, পেপারে, এগুলোতে অ্যাডভোকেটরা শুধু ভিজিটিং কার্ড করতে পারবে এবং চেম্বারের সামনে নিজের নাম অ্যাডভোকেট জসকোর্ট অমুক বা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এরকম। 1-3-এ বলা হচ্ছে নিয়োগ, মানে কোনো অনুমোদিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না, মানে এই যে দালাল নিয়োগ দেওয়া। হ্যাঁ 1-5 অনুপস্থিতিতে শুনানি, অপর পক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে শুনানি করা যাবে না। হ্যাঁ 1-6 একাধিক অ্যাডভোকেট নিয়োগ যদি করতে চায় মক্কেল, সেটাতে আপত্তি দেওয়া যাবে না। কিছু করা যাবে না। 1-7 বিবাদ এড়ানো, একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে কি করবে না, বিবাদে জড়াবে না। তার মানে অ্যাডভোকেটরা মামলার কি লিটিগ্যান্ট না, ক্লায়েন্টস নট অ্যাডভোকেট দ্য লিটিগ্যান্টস, মনে পড়ছে? জি জি 1-11 সিনিয়রকে সুযোগ দেওয়া, যদি সিনিয়র জুনিয়র কোর্টে শুনানির জন্য দাঁড়িয়ে থাকেন সিনিয়রকে আগে কথা বলার সুযোগ দিতে হবে। তো এই টেকনিকটা অবশ্যই কেমন লাগছে বলেন? স্যার, খুবই হেল্পফুল। আর মানে র্যাপিড রিভিশনের জন্য খুবই ভালো স্যার। থ্যাংক ইউ আগেরগুলো র্যাপিড এইভাবে করে রিভিশন, দেওয়ার জন্য। আগেরগুলো র্যাপিড রিভিশন, আর এটা হচ্ছে সুপার র্যাপিড রিভিশন, তাই না? জি 2-1 নালিশি সম্পত্তি অর্জন করা যাবে না মক্কেলের। 2-2 মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে, সাক্ষ্য আইনের 126-এ আছে। 4-এ বলা হচ্ছে উভয় পক্ষে নিযুক্তি, বাদী বিবাদী উভয় পক্ষে একজন অ্যাডভোকেট নিযুক্ত হলে কনফ্লিক্টিং ইন্টারেস্ট বলে এটা, জি কনফ্লিক্টিং মানে বেশি ইন্টারেস্ট ইন্টারেস্ট নেওয়া যাবে না। 5-এ বলা হচ্ছে ফি এর পরিবর্তে মক্কেলের সম্পত্তি অর্জন করা যাবে না। 2-8-এ জি বলা হচ্ছে আইন ভঙ্গের পরামর্শ দেওয়া যাবে না মক্কেলকে। 13-তে বলা হচ্ছে জি আপনি কোনো মামলায় যদি সাক্ষী হন, ওই মামলায় আপনি অ্যাডভোকেট হিসাবে আর পরিচালনা করতে পারবেন না, অন্য একটা অ্যাডভোকেটকে দায়িত্ব দিতে হবে। তাহলে এতটুকু শব্দে কিন্তু বোঝা যাচ্ছে কি আছে এর মধ্যে, তাই না? জি স্যার, সব অধ্যায় ক্লিয়ার। 3 বিধি 1 শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 3-3 আদালতকে মিসলিড বা বিভ্রান্ত মূলক তথ্য দেওয়া যাবে করা না। যাবে না। 3-4 পেশাদারিত্বের সম্পর্ক থাকবে আদালত এবং অ্যাডভোকেটের মধ্যে, 12 বেঞ্চের সম্পর্ক। জি 3-6 সংবাদ, যে মামলা চলছে এমন চলমান মামলার সংবাদ পত্রে বা ফেসবুকে মিডিয়া কোথাও করা প্রচার যাবে করা না। যাবে না। 4-1 হয়রানি, হয়রানি করার উদ্দেশ্যে কেউ মামলা করতে চাইলে মামলা পরিচালনা করতে অস্বীকৃতি জানানো এবং মামলা ফেরত দেওয়া। 4-3-এ বলা হচ্ছে এখানে অস্বীকৃতি, এখানেও যদি কেউ হয়রানি করার জন্য মামলা করতে চায় তাহলে
এই 4-এর 1-এ হচ্ছে মামলা করা হয়ে গেছে, তারপর মামলা ছেড়ে দেওয়া। আর 4-এর 3-এ হচ্ছে মামলা নিবই না, মানে প্রথম থেকে আমি বুঝতে পারলাম তার উদ্দেশ্য খারাপ। 4-এর 4 স্বাধীনতা, মামলা আসলো, সব মামলাই কি আমাকে নিতে হবে? আমি তো আর কারো চাকরি করছি না। না। আমার যেটা ইচ্ছা হলো নিব, যেটা ইচ্ছা হলো না নিব না, এটা হচ্ছে আমার স্বাধীনতা অ্যাডভোকেট হিসাবে, কারণ এটা একটা স্বাধীন পেশা, আমি তো চাকরি করছি জি। না। 4-এর 6 পরিচয়, আপনি কোনো সভায় যদি উপস্থিত হন তাহলে সেখানে নিজের পরিচয় গোপন পূর্বে করা পরিচয় যাবে না, দিতে হবে। পরিচয় দিবেন, প্রথমেই পরিচয় দিয়ে দিতে হবে। মানে ওই গোপনে ওখানে যাই গুপ্তচরের মতো বসে থাকা যাবে না। 4-এর 7 হ্যাঁ। কেউ যদি পূর্বে বিচারক থাকেন এবং পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে হোক বা রিটায়ারমেন্টের পরে অ্যাডভোকেট হিসাবে মামলা পরিচালনা করতে চান, তো যে মামলায় বা যে পক্ষগণের মধ্যে তিনি বিচারক ছিলেন, ঠিক ওই মামলা বা পরবর্তীতে অন্য কোনো মামলায় বা ওই মামলা থেকে উৎপত্তি কোনো আপিল রিভিশনে কিন্তু তিনি অ্যাডভোকেট হিসাবে কি করতে পারবেন না, শুনানি করতে পারবেন না। মানে আপনি যেই মামলার বিচারক ছিলেন বা যেই পক্ষদের মধ্যে আপনি মামলায় নিষ্পত্তি করে দিয়েছেন, ওই পক্ষদের মধ্যে নতুন মামলার সৃষ্টি হলেও আপনি কি করতে পারবেন না, অ্যাডভোকেট হতে অ্যাডভোকেট পারবেন না। হতে পারবে। অনেকটা রেস জুডিকাটার মতো, তাই না? জি জি। জি স্যার। আবার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতো। হ্যাঁ হ্যাঁ। তো উনি বিচারক ছিলেন, উনি তো অ্যাডভোকেট হিসাবে আবার আসতে পারেন না। আচ্ছা, জি এরপরে মনে রাখার কৌশল 2, মনে রাখার কৌশল 2টাও ইন্টারেস্টিং, এটা ফাউন্ডেশন নোটেও আছে। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেট এর অধ্যায় এবং বিধি কয়টি? উপরে আমরা এই ক্যাননস গুলো পড়লাম, কিন্তু অধ্যায়ের বিষয়বস্তু কি, কয়টি বিধি আছে, এগুলো যদি প্রশ্ন আসে যে প্রথম অধ্যায় বিধি কয়টি, 11টি। দেখেন জি অধ্যায় 1, 2, 3, 4, এখানে বিধির সংখ্যা হচ্ছে 11টি। এটা 11 কি বিজোড় সংখ্যা? জি এক, প্রথম অধ্যায় এক, এক বিজোড় সংখ্যা, 11 বিজোড় সংখ্যা। 2, জি অধ্যায় 2 14টি, এটা জোড় সংখ্যা, 2ও জোড় সংখ্যা, 14 জোড় সংখ্যা। তৃতীয় 3 বিজোড় সংখ্যা, 9, এটাও বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় বিজোড় মিল আছে অধ্যায়ের নাম্বারের জি সাথে। চতুর্থ অধ্যায় 8টি, এটা জোড় সংখ্যা, তাহলে জোড় জোড় মিল আছে, সুন্দর মিল না আপু? জি জি। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে কোন অধ্যায়ে কয়টি বিধি আছে, এটা একটু অনেকটা আমরা মনে রাখতে পারলাম জোড় বিজোড় দিয়ে। একটা টেকনিক, আরেকটা টেকনিক কি, যার প্রতি আচরণ, অর্থাৎ অধ্যায় 1-এর বিষয়বস্তু কি, অ্যাডভোকেট, মানে অ্যাডভোকেট আরেক অ্যাডভোকেটের সাথে কি করবে, কি আচরণ করবে, মানে পারস্পরিক জি। আচরণ। তারপরে এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে মক্কেলের, একজন অ্যাডভোকেট মক্কেলের সাথে কেমন আচরণ করবে। তারপরে আদালত, একজন অ্যাডভোকেট আদালতের সাথে কেমন আচরণ করবেন। আর জনসাধারণ, একটা অ্যাডভোকেট জনসাধারণের সাথে কেমন আচরণ করবেন। তো এটা হচ্ছে অ্যাডভোকেট, মক্কেল, আদালত, জনসাধারণ, এটা মনে রাখার জন্য এই 4টি লাইন মিলে একটা সেন্টেন্স সুন্দর তৈরি করে দিয়েছে। মক্কেল, অ্যাডভোকেট মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে জনসাধারণের উপকার করেন। একটা সুন্দর বাক্য হয়ে গেল না? জি জি। জি স্যার, খুবই সুন্দর হয়েছে। তো এই বাক্যর মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু কি, আর আসে কিন্তু এটা পরীক্ষায়। এরপর হ্যাঁ। হচ্ছে মনে রাখার উপায় বা কৌশল 3, এটা কিন্তু আপনার ফাউন্ডেশন নোটে নাই, এটা এখানে নতুন ইউনিক। এটা কেমন লাগে দেখেন। কত টাকা, যদি প্রশ্ন আসে এটার জন্য কত টাকা, ওটার জন্য কত টাকা, আসে না প্রশ্ন? জি আশা জি। করছি একটা হলেও আসবেই। এটা মনে রাখার কৌশল কি, এখানে বিধান আর এখানে টাকার পরিমাণ। এখানে বলা হচ্ছে অনুচ্ছেদ 34 অনুসারে ট্রাইব্যুনালে মিথ্যা অভিযোগের জন্য জরিমানা কত হবে, 500 টাকা, আমরা পড়েছিলাম না? জি। তারপরে বিধি 5-এ বলা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন কি ফি কত, 1000। 1000। 1000 টাকা, 1000 টাকা, হ্যাঁ। তারপর বিধি 20 নির্বাচনে বৈধতা বিষয়ে অভিযোগ করার, মানে নির্বাচনকে চ্যালেঞ্জ করা, এখানেও 1000 টাকা ফি। তারপরে 41-এ অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ কেউ যদি করতে চায় তাকে ফি দিতে হবে কত, 1000 টাকা, 1000 টাকা। 1000 টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। তারপর বিধি 62-3-এ বলা হচ্ছে বার সমিতি যদি পরিবর্তন করতে চান অ্যাডভোকেট হওয়ার পরে, যে ঢাকায় আপনি বার সমিতি দিয়েছেন, পরে আর ভালো লাগছে না ঢাকা, নিজ এলাকায় চলে যাব, চলে গেলেন রংপুরে, তখন আপনাকে কি দিতে হবে, পরিবর্তনের জন্য 1000 টাকা ফি দিতে হবে। তো একটা চমৎকার জিনিস জি। আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে ফি, 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 ফি,
তার মানে সকল ফি কি 1,000 টাকা? বুঝতে পারলেন? ফি জি নিয়ে প্রশ্ন আসলে কি জি 1,000 টাকা। 1,000 চোখ বন্ধ করে রাখি। হ্যাঁ, যদি আবার এটা ফি আসে যে ফর্ম ফিল আপের ফি কত আপনাদের ফর্ম পূরণের, সেটা আবার ভিন্ন। তো সেটা তো মনে সেটা থাকবে, হচ্ছে নিজের পকেটের টাকা দিয়েছেন বা বাবা স্বামীর পকেটের যারা টাকা দিয়েছেন তারা তো জানেন কত টাকা গেল, তাই না? যারা রিঅ্যাপিয়ার তারা 1,630, আর যারা রেগুলার তারা 4,250, তাই না? জি সেটা ভিন্ন জি জিনিস, সেটা আসার সম্ভাবনা কম। তো এটা আসার সম্ভাবনা খুবই আছে। এটা চমৎকার হয়নি? জি জি স্যার। স্যার। এই তথ্যগুলো আমরা অন্য জায়গায় পেয়েছি, ভেতরে র্যাপিড রিভিশনের কাছে। তারপরে এটা আমরা ফাইনাল টাচ নোটেও আছে, কিন্তু এটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, এক জায়গায় করে দিয়েছি। আবার আমি উপস্থাপন চমৎকারভাবে করেছি। আবার পড়ানোর সময় বিভিন্ন কালার ব্যবহার করে আরো সহজ করার চেষ্টা করলাম। আপনারা চাইলে এভাবে হাইলাইটার পেন ইউজ করে আমার মতো কালার করে নিতে পারেন। ঠিক আছে? জি জি স্যার। এরপরে আরো আছে, শেষ হবে না। মনে রাখার কৌশল 4। কতজন সদস্য? মনে রাখার কৌশল, সদস্য নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা আছে না? অবশ্যই। তো এখানে আমরা বিধান এবং সদস্য সংখ্যা দেখে নিই। এখানে অনুচ্ছেদ 5 অনুসারে এগুলো সবই। বাংলাদেশ বার কাউন্সিলের সর্বমোট সদস্য 15 জন। বাংলাদেশ বার কাউন্সিলের অনির্বাচিত বা পদাধিকার বলে সদস্য, মানে নির্বাচন না করে ডিরেক্ট সদস্য একজন, কে? অ্যাটর্নি জেনারেল স্যার, তাই না? জি হ্যাঁ। তে আমরা জানি পদাধিকার বলে পদাধিকার না দিয়ে যদি অনির্বাচিত শব্দ ব্যবহার করে, নতুন শব্দ, টেকনিক বা ফাঁদ, হ্যাঁ, তাও একজন। তাও একজন। তাই অনির্বাচিত শব্দটা লক্ষ্য রাখবেন, আপনাদের একটু বুঝিয়ে দিলাম। বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য তাহলে 14 জন, বাকি 14 জন। এই 14 জনের মধ্যে আবার নির্বাচিত সাধারণ সদস্য 7 জন, এবং অঞ্চল ভিত্তিক নির্বাচিত, এরাও নির্বাচিত অঞ্চল বা গ্রুপ ভিত্তিক সদস্য, এখানেও 7 জন। ঠিক আছে? তো 7 7 14 জন এবং একজন, মোট 15 জন। ঠিক আছে হিসাব? এবার 8-এ বলা হচ্ছে অ্যাডহক কমিটির সদস্য কত? এটাও 15 জন, মানে বার কাউন্সিলের টোটাল সদস্যরা এখানে থাকে। বোঝা যাচ্ছে? জি 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 স্যার, অনুচ্ছেদ ক্লিয়ার। 11, অনুচ্ছেদ 11-তে বলা হচ্ছে নির্বাহী কমিটির সদস্য কতজন? 5 জন। আর্থিক কমিটির সদস্য 5 জন। আইন শিক্ষা কমিটি, এখন আইনের শিক্ষা দিতে বেশি লোক লাগবে, শিক্ষক বেশি লাগবে, তাই 9 জন। ঠিক আছে, জি মনে রাখবেন একটু বেশি লোক লাগবে। একটা ইউনিভার্সিটিতে তো আর 5 জন লোক দেওয়া হবে না, বেশি লোক লাগবে। এই সেন্সে মনে রাখবেন। একটু কি করলাম, জি টেকনিক শিখিয়ে দিলাম। আইন শিক্ষা কমিটির আইন বিভাগের শিক্ষক সদস্য থাকবেন ন্যূনতম 2 জন। একজন। ঠিক আছে? তারপরে অনুচ্ছেদ 11B, এনরোলমেন্ট কমিটি, নিবন্ধন কমিটির সদস্য কতজন? 5 জন। 5 জন। অনুচ্ছেদ 33, বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য 3 জন। আর বিধি 22-এ বলা হচ্ছে নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য 3 জন। তাহলে দেখেন ট্রাইব্যুনালের সদস্য কি 3 জন করে না? তিনজন। জি বিধি 75-এতে বলা হচ্ছে ল রিফর্ম কমিটি, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটি, হাউস কমিটি, রিলিফ কমিটি, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি, কমপ্লেন অ্যান্ড ভিজিলেন্স কমিটি সদস্য কত? 5 জন। তার মানে আমরা দেখলাম যে নির্বাহী কমিটি, আর্থিক কমিটি, আবার এখানেও কমিটিগুলো অধিকাংশ প্রায় কমিটির সদস্য কত হচ্ছে? 5 জনই হচ্ছে, তাই না? তাহলে আমরা এটা কি বলতে পারি এক কথায়, অধিকাংশ কমিটির সদস্য 5 জন আর ট্রাইব্যুনালের সদস্য 3 জন। আইন শিক্ষা কমিটি আবার 5 জন আর 9 জন, তাই এখানে সব কমিটি বলতে পারছি না, অধিকাংশ শব্দটা ব্যবহার করেছি। ওকে? জি এরপরে কনফিউশন সৃষ্টিকারী বা বিভ্রান্তকারক প্রশ্ন বা ফাঁদ সৃষ্টিকারী প্রশ্ন, এই প্রশ্নগুলো বিগত সালে এসেছে। তো এই ধরনের প্রশ্ন নতুন আসবে আপনাদের, এই ধরনের এরকম মন করে পরিবর্তন করে দিবে। যেমন বাংলাদেশ বার কাউন্সিল একটি দেশ কি, নির্বাচিত সংস্থা, সংবিধিবদ্ধ হ্যাঁ। সংস্থা, সাংবিধানিক সংস্থা, সমবায় সংস্থা। এই যে এখানে সাংবিধানিক যে সংস্থা, হ্যাঁ, এটা অনেকে উত্তর করার চেষ্টা করবে, কারণ সাংবিধানিক সংবিধানে আছে তাই। কিন্তু আসলে জি বাংলাদেশ বার কাউন্সিল কোনো সাংবিধানিক সংস্থা নয়। বাংলাদেশ বার কাউন্সিল কি, বিধিবদ্ধ সংস্থা। উত্তর হবে খ, এটা পরিচিতি অংশে বা র্যাপিড রিভিশন অংশে আছে, এবং ফাউন্ডেশন নোটের পরিচিতি অংশের মধ্যে আছে, তাই না? yes,
হ্যাঁ স্যার আবার করেছি। বিগত সালের প্রশ্নের মধ্যেও আছে ফাউন্ডেশন নোটে। তো এখানে অনেকেই সাংবিধানিক সংস্থা মনে করেন, তাই এটা কনফিউশন সৃষ্টি করে। আমি সতর্ক করে দিলাম, এই ফাঁদে যেন পা দিবেন না এই প্রশ্ন আসলে। ঠিক আছে, এটা 12 সালের প্রশ্ন ছিল, তো এই প্রশ্নটা আবার রিপিট করতে পারে, অনেক দিন হয়ে গেছে এই প্রশ্ন আর দেয়নি, অনেকে ভুলে গেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ক্লায়েন্টস নট অ্যাডভোকেট, তাহলে ক্লায়েন্টসরা নট অ্যাডভোকেট, অ্যাডভোকেটরা না, কি আর দ্য লিটিগেন্টস, এটি ড্যাশ এর প্রতি একজন আইনজীবীর আচরণের সাথে সম্পর্কিত, এটা 22 সালে অন্যান্য লিখেছে। আইনজীবী। হ্যাঁ, এখানে দেখেন অনেকেই মক্কেলের প্রতি মনে করেন, কেন? কারণ প্রথমে আছে ক্লায়েন্টস, এই প্রথম তিনটা শব্দ যদি আমরা পড়ি, ক্লায়েন্টস নট অ্যাডভোকেট, এই তিনটা শব্দ পড়লে এই অনেকে মনে করে হ্যাঁ ক্লায়েন্ট উত্তর হবে, নট অ্যাডভোকেট, অ্যাডভোকেট না, এরকম মনে হচ্ছে না? জি জি এটা কিন্তু উত্তর কি হবে? খ, একের সাথে বলা হচ্ছে, মানে অন্যান্য আইনজীবীর প্রতি এটা বিষয়। কেন? কারণ অ্যাডভোকেটরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়াবে না, কারণ ক্লায়েন্টরা তো মামলার পক্ষ, আমি আপনি না। তাহলে আমি কেন ভাই একজন অ্যাডভোকেট হয়ে আপনার সাথে, আপনি একজন অ্যাডভোকেট, ঝগড়ায় লিপ্ত হব, তাই না? জি তাহলে এটার অ্যাডভোকেট হয়ে অ্যাডভোকেটের সাথে কেমন আচরণ একের সাথে আছে। তাই এটা কিন্তু কনফিউশন সৃষ্টি করে, ইংলিশে প্রশ্ন আসে এটা, 22 সালে এসেছে। এখন এই ধরনের আবার প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, বা এই প্রশ্নটাই দিতে পারে। আরেকটা প্রশ্ন, একজন আইনজীবীর ফি নির্ধারণের ক্ষেত্রে নিচের কোনটি বিবেচ্য বিষয় নয়? বিবেচ্য বিষয় নয় মানে কি বিবেচ্য বিষয় হতে পারে না? আচ্ছা, এখানে কেউ কেউ অপশন ঘ মনে করে, অপশন ঘতে কি আছে দেখে নেই, সংশ্লিষ্ট মামলায় দায়িত্ব পালন করতে গিয়ে অন্য পেশাগত দায়িত্ব হাতছাড়া হওয়ার আশঙ্কা। মনে করেন আপনার মামলা অনেক, এখন বলছেন ভাই আপনার মামলা তো আজকে আছে, আপনি আজকে শুনানি না করে একটা টাইম পিটিশন দিই, আগামী ধার্য তারিখে শুনানি করবো নি। তো বলো না স্যার আজকে করে দেন, মামলা অনেক দিন দেরি হয়ে গেল, আবার একটা ডেট নেবেন, আর্গুমেন্ট করে দেন, সামনে রায় হয়ে যাক। এটা হচ্ছে মক্কেলের চাওয়া। তখন আপনি একটা সুযোগ নিলেন, কি সুযোগ? যে ঠিক আছে করে দেবো, কালকে তো আমার আরো অনেক মামলা আছে, ওই মামলায় আমার যদি শুনানি করতাম অনেক ফি পেতাম, তাহলে আমি ওই দুইটা মামলায় টাইম পিটিশন দিয়ে দিব নি, আপনারটা আমি করে দিব নি, একটু ফি বাড়িয়ে দিয়েন। কি বুঝলেন? জি 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 এটা বাস্তবে হয়, হয় না? অনেকে করে। কারণ আপনার জন্য আমার বড় বড় মামলা চলে গেল, আবার আপনার দুই তিনটা মামলা একদিনে চলে আসছে, সবাই চাচ্ছে কালকেই ফাইলিং হোক। এখন বললেন যে যে বেশি বেশি ফি দিবে তার ফাইলিং কাল করব, আর যে কম ফি দেবে তারটা পরশু দিন। আর যদি বৃহস্পতিবার হয় তাহলে কি রবিবারে, কারণ 2 দিন ছুটি। এটা কি যে আপনার হাতছাড়া হবে বলে আপনি ফি বেশি চাচ্ছেন? জি ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? খ, অতিরিক্ত ফি প্রদানের মক্কেলের সক্ষমতা। হ্যাঁ, অতিরিক্ত ফি প্রদানে যদি মক্কেলের সক্ষমতা থাকে, তাহলে এই সক্ষমতার মানে একটা মামলায় আপনি সাধারণত ফি নেন 10,000 টাকা, আর মক্কেল কোটিপতি চলে আসছে, মক্কেলের থেকে কি করছেন? যে 10,000-এর কাছে আপনি চাচ্ছেন 50,000 টাকা, মক্কেল হয়তো বা স্যার একটু কম নেন বলে 40,000 টাকা দিয়ে চলে গেল, তাও তো অনেক লাভ, তাই না? জি তা জি আপনার যে কাজের ফি হবে 10,000, অন্য উকিল আবার 5,000 নিচ্ছে, আপনি সেখানে হয়তো বা 10,000-ই নিলেন বা আরো 2,000 নিলেন, কিন্তু 50,000 কিভাবে চান? তার মানে মক্কেল কোটিপতি, অনেক সক্ষমতা আছে তার, তাহলে এইটা ফি নির্ধারণের জন্য বিবেচ্য বিষয় হতে পারে না। আচ্ছা, 4 নম্বর যেটা বলছিলাম আমি, হ্যাঁ, এটা কনফিউশন সৃষ্টি করবে অনেকের, কি আমি যেটা উদাহরণ দিলাম, বুঝতে পেরেছেন যে কালকে আমি করতে হবে, তাহলে একটু ফি বেশি দিবেন, এটা আমি দাবি করতে পারি, এটা দাবি করা কি জায়েজ? কারণ আমি একটা মামলায় কত ফি নিব এটা কখনো কি করে না, বার কাউন্সিল বলে দেয় না যে কম ফি নেবেন না বেশি ফি নেবেন। যে যৌতুকের মামলায় জামিন করানোর জন্য 5,000 ফিক্সড, এরকম কোনো বিষয় না, আমি 1 লাখও নিতে পারি। বুঝতে পেরেছেন? আর মক্কেল জি স্যার। সক্ষম কিনা জি আমার দেখার বিষয় না, গরিব বলে আপনি ছাড় দিতে পারেন সেটা বিষয় আপনার, সেটা মানবিক। কিন্তু আপনার একটা মামলা করতে যে আরো 2টা মামলা চলে যাচ্ছে, তাহলে তো আপনি ফি একটু বাড়িয়ে নিতেই চাইতেই পারেন, এটা লজিক্যাল। এখানে প্রশ্ন কি করেছে? বিবেচ্য বিষয় নয়, শেষে কি আছে? নয়। তাহলে নয়। অনেকেই মনে করতে পারে ঘ হতে পারে, তাই এটা ভুল হতে পারে, কিন্তু উত্তর হবে কি খ। অন্যান্যগুলো পড়ি আমরা, দায়িত্ব পালনে ব্যয়িত সময় ও শ্রম বিরোধীয় বিষয়বস্তুর সাথে মূল্যের তুলনায়
মামলার মক্কেলের লাভ, মানে এই মামলা তো স্যার কোটি কোটি টাকার সম্পত্তি, কেন একটু ফি বাড়িয়ে দিবেন না? বুঝতে পেরেছেন? ওই এরকম বিষয়। তো যদি আসলে সম্পত্তি বেশি হয়, তার লাভ যদি মক্কেলের বেশি হয়, সেক্ষেত্রে সে একটু ফি বেশি দিতেই পারে, তাহলে নির্ধারণের একটা ক্যাটাগরি হতে পারে। তাহলে খ, গ, ঘ এগুলো কি বিবেচ্য বিষয়, তাই না? জি আচ্ছা, যদি প্রশ্নটা এরকম আসে যে ক অপশন দিল, গ দিয়ে দিল খয়ে, ঘ দিয়ে দিল গয়ে, এবং শেষে দিয়ে দিল সবগুলো এবং 9টা তুলে দিল, তাহলে উত্তর হবে কি সবগুলো, তাই না? জি তাহলে এখানে সবুজ চিহ্নিত এই 4টি হচ্ছে বিবেচ্য বিষয়, এবং খ হচ্ছে বিবেচ্য বিষয় নয়। কনফিউশন যেন না হয়, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটা 2-এর 10-এ আছে, মক্কেলের প্রতি আচরণ। 4 নম্বর, চলমান মামলার বিষয়ে খবরের কাগজে সংবাদ প্রদান করা হতে বিরত থাকা, এটি কার প্রতি একজন আইনজীবীর আচরণ হওয়া উচিত? কার প্রতি? এটা কি বুঝিয়েছিলাম আমি? তার আগে কেউ কেউ অপশন ঘ মনে করে কি জনগণ, কারণ সংবাদপত্র যদি আপনি দেন তাহলে জনগণ দেখতে পাচ্ছে, তাই না? জনগণের উদ্দেশ্যেই তো জি সংবাদপত্র, তাই না? তাই এই জি সেন্সে জি। অনেকে মনে করে যে যেহেতু সংবাদপত্র জনগণের দেখার জন্য প্রচার, তাই মনে হয় এটাই উত্তর হতে পারে, কিন্তু এটা কি ফাঁদ? এটা কি? আবার কেউ ভাবতে পারে যে জনগণের পার্সোনাল মামলা তো পার্সোনাল বিষয়, সেটা জনগণের মধ্যে প্রচার হয়ে যাচ্ছে, তাহলে এটা জনগণের প্রতি হতে পারে, হ্যাঁ, এরকম ভাবতে জনগণকে পারে। জানাচ্ছি, কারণ সংবাদ তো জি জনগণের উদ্দেশ্যেই প্রচার করা হয়, তাই না? জি কিন্তু এটা না, এটা কি হবে উত্তর? আদালতের প্রতি, তাই না? জি আদালত। কেন আদালত? কারণ সংবাদপত্রে যখন একটা সংবাদ প্রচার করবেন রায়ের আগে, আদালত কনফিউজড হয়ে আদালত প্রভাবিত হয়ে যেতে পারে মিডিয়ার পাওয়ারের কাছে, তাই না? আবার মিডিয়া বলছে যে আসামি অভিযুক্ত, তাকে ফাঁসি দেওয়া হোক, কিন্তু জজ সাহেব খালাস দিয়ে দিল, তখন জজ সাহেবের বিরুদ্ধে মব তৈরি হতে পারে, মানে কেমন তার সমালোচনা হতে পারে, তাই না? জি এই কারণে। আচ্ছা, বিল গেটস চিনেন আপনারা এনাকে? জি। জি চিনি স্যার, বলতে বিল গেটস তো জানি উনি সম্পর্কে আগে মা- কি। বিশ্বের প্রথম মাইক্রো মানে মাইক্রো প্রথম ছিল। মাইক্রোসফটের কি প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা। এবং ইনি অনেক দিন ধরেই কি মানে বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি ছিলেন, বিলিয়নিয়ার, তাই না? জি জি কিন্তু তারপরে ও যে চলে আসলো হচ্ছে আলিবাবার, তারপরে মার্ক জুকারবার্গ, এরা আসলো, এখন কি এলন মাস্ক, জি জি তাই না? তারপরে ইনি টপ জি 10-এর মধ্যে আছেন, সম্ভবত 7 কি 8-এ আছেন, তাও কম না। ইনার তাহলে কথা মানে মূল্যবান কথা, তাই না? জি অরিজিনাল জি দাগ কি? ইটস টাইম টু সেলিব্রেট সাকসেস, বাট ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু হিট দ্য লিসন অফ ফেইলার। আপনি সাকসেস সেলিব্রেশন করতে পারেন, কিন্তু আপনি কেন কি অকৃতকার্য হয়েছেন সেটা নিয়েও কি করতে হবে, আপনাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে, সে পিছনের ঘটনাগুলো অনুসন্ধান করতে হবে, যেন পরের বার আর ফেলার না আসে। অনেকটা ফেলার ইজ দা পিলার অফ সাকসেস এটার মতোই, তাই না? জি জি। ইটস ফাইন টু সেলিব্রেট। হ্যাঁ।